নমস্কার, গুড আফটারনুন এভরিওয়ান। আগে আমি বলেছিলাম যে সিলেবাসগুলো বোঝানোর পর আমি প্রত্যেকটা ইউনিট ওয়াইজ একটু একটু করে কন্টেন্টগুলো আলোচনা করব এবং কোন কোন জায়গাগুলো আপনারা বেশি জোর দেবেন সেইগুলো আমি পড়াবো। তো আজকে আমি ইউনিট 4টা ঠিক করেছি যে ইউনিট 4টা আপনাদেরকে একটু বলবো যে কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে ইউনিট 4 থেকে এবং কোন কোন জায়গাগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। কোন কোন প্রশ্নগুলো অবশ্যই একটু দেখে যেতে হবে সেইগুলো। তার আগে আমি একটু বলে রাখি যে যেহেতু এটা তো আমি নেট সেট ওরিয়েন্টেড ভাবে পড়াচ্ছি না বা এমনি কোনো ভাবে পড়াচ্ছি না, সেই কারণে মানে ডেসক্রিপটিভ ভাবে অনেকটা আলোচনা করতে গেলে এক একটা কন্টেন্ট নিয়ে অনেক সময় চলে যাবে। সেই কারণে আমি মোটামুটি যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে বিগত বছর বিভিন্ন নেট সেটে, এসএলএসটি গুলোতে, ত্রিপুরা এসএলএসটি তে বা বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রান্সে যে কোশ্চেন গুলো এসেছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আপনারাও সেইভাবে প্রিপারেশন নেবেন। তার কারণ যে সময় খুবই কম, অত কন্টেন্ট ধরে ধরে আলোচনা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। যেমন দেখুন, আমরা যদি আমাদের একটু সিলেবাসটার দিকে দেখি তাহলে দেখতে পাবো যে এই যে আমাদের হচ্ছে এইটা সিলেবাস, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এবং শুরুই হচ্ছে ব্রাহ্মণিক এডুকেশন, বুদ্ধিস্ট, তারপরে আমাদের মিডিয়েভাল পিরিয়ড ইসলামিক এডুকেশন, তারপরে রয়েছে আমাদের বিভিন্ন রকম প্রি ইন্ডিপেন্ডেন্স যে সমস্ত এরা, তার মধ্যে শ্রীরামপুর মিশন রয়েছে, মেকলে মিনিট রয়েছে, উডের ডেসপ্যাচ রয়েছে, স্যাডলার কমিশন আছে, ওয়ার্ধা স্কিম আছে এবং সার্জেন্ট রিপোর্ট আছে। তো আমরা আজকে একদম শুরু করব আমাদের অ্যানসিয়েন্ট পিরিয়ডটা দিয়ে। তো এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো আমি একটু একটু করে বলবো। সেটা হচ্ছে অনেক সময় আসে যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন এই গ্রন্থটি কার রচনা। আপনারা যারা যারা পারবেন কমেন্ট বক্সে উত্তর দিতে পারেন। এটা হচ্ছে এম কে মুখার্জির একটা বই এবং সেখান থেকে আমরা বিভিন্ন রকম অ্যানসিয়েন্ট যে সমস্ত এডুকেশন সিস্টেম গুলো কেমন ছিল সেইগুলো আমরা জানতে পারি। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসতে পারে বা অনেক জিজ্ঞাসাও করতে পারে ইন্টারভিউ এর জন্য যে আদি বৈদিক যে শিক্ষা, সে আদি বৈদিক যে শিক্ষা সেটা কি ওরিয়েন্টেড ছিল বা কিসের উপর বেস করে হতো। মনে রাখবেন যে আদি বৈদিক যে শিক্ষা ছিল সেটা মূলত ছিল বেদ ভিত্তিক শিক্ষা। আচ্ছা, এবার প্রাচীনকালে যখন আমরা শিক্ষা দিয়ে শুরু করছি তাহলে তার সাথে সাথে একদম ব্রাহ্মণ্য শিক্ষা দিয়ে যখন আমরা শুরু করছি, তখন একটা গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হচ্ছে চৌল কর্ম বা চূড়া কর্ম বলা হতো। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কত বছর বয়সের প্রাথমিক শিক্ষা শুরু হতো চৌল কর্মের মধ্য দিয়ে। মনে রাখবেন যে ব্রাহ্মণ্য যুগ যে শুরু হচ্ছে সে সময় 5 বছর বয়স থেকে 5 বছর বয়সে তাদের চূড়া কর্ম বা চৌল কর্ম হতো, এর মধ্য দিয়ে তাদের প্রাথমিক শিক্ষা শুরু হতো। আচ্ছা, এবার আমরা একদম প্রফেশনালি যে এডুকেশন সিস্টেমটা কিভাবে শুরু হচ্ছে তাদের একাডেমিক্যালি সেই জায়গাটা আমরা লক্ষ্য রাখবো। সেটা হচ্ছে দেখবেন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা আরম্ভ বা শিক্ষা শুরু হতো, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে শিক্ষা শুরুর অনুষ্ঠানের নাম কি। মনে রাখবেন যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা শুরু হতো, মানে একাডেমিক এডুকেশন যেটা একদম ফর্মালি শুরু হতো সে সময়, তা সেটাকে বলা হতো যে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের ফর্মাল এডুকেশনটা শুরু হতো। আচ্ছা, এই উপনয়নের আবার বিভিন্ন বয়স সীমা আছে। যেমন ব্রাহ্মণদের ক্ষেত্রে উপনয়নের বয়স হচ্ছে 8 বছর, ক্ষত্রিয়দের ক্ষেত্রে 11 বছর এবং বৈশ্যদের ক্ষেত্রে বলা যেতে পারে 12 বছর। শূদ্রদের কোনো রকম সেই রকম সুযোগ সুবিধা ছিল না। আর যারা তৎকালীন সময় বিভিন্ন মানে বলা যেতে পারে যে এসসি এসটি ছিল তাদেরকে বলা হতো পঞ্চম বর্ণ বা অস্পৃশ্য, সেই কারণে তারা তো আরোই সুযোগ বা শিক্ষা গ্রহণের সুযোগ কোনো কিছু পেত না। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে ব্রাহ্মণদের কত বছর বয়সে উপনয়ন হতো। 8 বছর বয়স, ক্ষত্রিয়দের শুরু হতো 11 বছর বয়স, আর বৈশ্যদের হতো 12 বছর বয়স থেকে তাদের শিক্ষা আরম্ভ হতো। এবং এই যে উপনয়ন শিক্ষার্থীরা লাভ করতো, এই উপনয়ন শিক্ষার্থীরা লাভ করার পর তাদেরকে কি বলা হতো, অনেক সময় প্রশ্ন আসে। তা মনে রাখবেন যে উপনয়ন লাভের পর শিক্ষার্থীদেরকে বলা হতো দ্বিজ বা দ্বিজ, মানে দ্বিতীয় জন্ম লাভ করতো। যেহেতু বলা হতো যে একজন শিশু বা শিক্ষার্থী সে জন্মালো, তাহলে মা প্রথম জন্ম দিল, এরপর যেহেতু গুরুগৃহে তারা প্রবেশ করলো এবং তারা এই শিক্ষা গ্রহণটা লাভ করলো, মানে শিক্ষাতে ভর্তি হলো, তারপরে উপনয়নটা হলো, উপনয়ন মধ্য দিয়ে বলা হতো তারা একটা দ্বিতীয় জন্ম লাভ করলো, যার অর্থ হচ্ছে দ্বিজ বা দ্বিজ। আচ্ছা, এবার আরেকটা বিষয় প্রশ্ন সেটা হচ্ছে কখন তাদের পাঠ শুরু হয়। যেমন ধরো আমাদের প্রত্যেকটা ধরুন আমাদের প্রত্যেকটা একটা একাডেমিক ইয়ার আছে। যেমন আমাদের একাডেমিক ইয়ার বেসিক্যালি শুরু হয় জুলাই থেকে এবং শেষ হয় হচ্ছে জুন মাসে, যে কোনো একাডেমিক ইয়ার। এবং তার বেসিসে যখন সেমিস্টার গুলো ভাগ হয়েছে সেগুলো অড আর ইভেন সেমিস্টার গুলো ওইরকম ভাবে করা হয়েছে। তো সেই সময়েও কিন্তু বলা হতো যে পাঠ শুরুর একটা
মানে সিস্টেম থাকতো, একটা মান্থ থাকতো, এবং পাঠ শেষ যেটা হতো তারও একটি মান্থ থাকতো। যেমন পাঠ যেটা শুরু হতো সেটা হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমার দিন শুরু হতো, যেটাকে বলা হতো উপকর্মণ। অনেক সময় আসতে পারে যে উপকর্মণ মানে কি? উপকর্মণ মানে হচ্ছে, বলা যেতে পারে যে শ্রাবণ মাসে পূর্ণিমার দিন যে পাঠ শুরু হতো সেই পাঠ শুরু অনুষ্ঠানের নাম হচ্ছে উপকর্মণ। আর যখন পৌষ মাঘ মাসে তাদের পাঠ শেষ হতো, যেমন আমাদের এখানে জুলাইয়ে শুরু হয় আর মানে একাডেমিক ক্যালেন্ডার, আর 30শে জুন শেষ হয়, তাহলে সেই শেষ হওয়ার অনুষ্ঠানটার নাম ছিল উৎসর্জন। আচ্ছা, এটা একটা ব্যাপার। এছাড়া ব্রাহ্মণ্য শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ছুটি। যেমন ধরুন আমাদের এখানেও একটা পার্টিকুলারলি ছুটি থাকে, কখন থাকে? দেখা গেল গরমের ছুটি, সামার রিসেস চলছে 1 মাস ধরে, 15 দিন ধরে, 20 দিন ধরে, এটা চলে। অথবা এরকম হতে পারে যে দুর্গাপূজার সময় ছুটি, কোনো একটা কারণে একাডেমিক ক্যালেন্ডারে ছুটি আছে, সেগুলো ছুটি। তো তৎকালীন সময়ে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থাতে ছুটির একটা নিয়ম কানুন এই সমস্ত ছিল। কিরকম? এক হচ্ছে যে যদি তাদের নিয়মিত পাঠ বন্ধ থাকতো, মানে কোনো কারণে 1 মাস বা 1.5 মাস একদম টানা ছুটি থাকতো, তাহলে তাকে বলা হতো নিত্য অনূধ্যায়। মানে নিত্য অনূধ্যায় মানে হচ্ছে যদি একটা কন্টিনিউয়াসলি ছুটি চলে সেই ছুটিটাকে বলা হতো নিত্য অনূধ্যায়। আর নৈমিত্তিক অনূধ্যায় মানে কি? বলা হচ্ছে যদি বিশেষ কোনো কারণের জন্য পাঠ বন্ধ থাকতো। হয়, যেমন আমাদের এখানেও হয়, হতে পারে যে কোনো বিশেষ শিক্ষাবিদ, কোনো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এইরকম কোনো গুণী ব্যক্তি যখন মারা যান বা কিছু হয়, তখন নিশ্চয়ই আমাদের স্টেট গভর্নমেন্টেরও কিন্তু একটা সেই দিনের জন্য হলিডে থাকে। তো বলা হচ্ছে যে সেই সময় যদি কোনো রাজার পুত্র বা হচ্ছে রাজা মারা যেতেন, বা গুরু গৃহে গুরুর কোনো মানে গুরুর ছেলে বা গুরুর স্ত্রী যদি মারা যেতেন, গুরুর পুত্র বা কন্যা মারা যেতেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে কোনো বিশেষ কারণের জন্য সেদিন যদি পাঠ বন্ধ থাকতো, সেই বন্ধ অনুষ্ঠানের নাম হচ্ছে নৈমিত্তিক অনধ্যায়। আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে অনেক সময় প্রশ্ন আসেও যে এই যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বেদ পাঠের জন্য টোটাল কত বছর সময় থাকতো? মনে রাখবেন যে বেদ পাঠের জন্য সময় থাকতো 12 ইয়ার্স, মানে 12 বছর। আচ্ছা, এবং বলা যেতে পারে যে তাদের যেমন পাঠক্রমগুলো আর কি বিভিন্ন রকম ভাগ ছিল। যেমন ব্রাহ্মণরা বিশেষত যে পাঠক্রমগুলো আলোচনা করতো, বিভিন্ন রকম ধর্মীয় গ্রন্থ এই সমস্তগুলো পড়তো। যারা ক্ষত্রিয় তারা বিভিন্ন রকম অস্ত্র-শস্ত্র চালানোর জন্য তাদের পাঠক্রমগুলো সেই রকম ছিল। যারা হচ্ছে বৈশ্য তাদের জন্য বিভিন্ন রকম ব্যবসা-বাণিজ্য করার মতো সেই রকম ধরনের পাঠক্রম ছিল। সেইগুলো দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে পাঠ যখন শেষ হতো বা যে মানে ওদের পাঠ মানে কি, যে সময়ের পর তারা আমাদের যেমন এখন একটা কনভোকেশন হয়, যে আপনারা এমএ পাস করলেন বা গ্রাজুয়েশন পাস করলেন, 3 বছর গ্রাজুয়েশনের পর সমাবর্তন হয়। সেই সময় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যে অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হতো সেই অনুষ্ঠানটার নাম ছিল হচ্ছে সমাবর্তন। এবং ধরুন একটা ছেলে বা একটা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় একটা স্টুডেন্ট 8 বছর বয়সে ভর্তি হয়েছে, তার 20 বছরে কমপ্লিট হলো এডুকেশন, তারপরে তার সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার পাঠ সমাপ্তি হতো। আচ্ছা, এই পাঠ সমাপ্তি হওয়ার পর এখানেও ডিগ্রি দেওয়ার 3 রকম নিয়ম ছিল। যেমন যদি আমরা দেখি যে আমাদের এখানে কি হয়, আমাদের এখানে যে যারা গ্র্যাজুয়েশন পাস করে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি পায়, যারা প্লেন গ্র্যাজুয়েট হয় মানে পাস গ্র্যাজুয়েট তারা একটা ডিগ্রি পেত, যদিও এখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, এখন অনার্স পাস আর কনসেপ্টটা নেই মেজর মাইনর চলে আসার পর। তো তবুও এই যে ব্যাপারটা এটা তো হয়তো যে অনার্সের ডিগ্রি কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে প্লেন গ্র্যাজুয়েট ডিগ্রি পাচ্ছে, মানে পাস ডিগ্রি পাচ্ছে। তো সেই সময় ডিগ্রি দেওয়ার 3টে আলাদা আলাদা পদ্ধতি ছিল। একটাকে বলা হতো বিদ্যা স্নাতক, একটাকে বলা হতো ব্রত স্নাতক, আর একটাকে বলা হতো বিদ্যা ব্রত স্নাতক। বিদ্যা স্নাতক মানে কি? বিদ্যা স্নাতক মানে হচ্ছে একমাত্র যারা বেদটা অধ্যয়ন করেছে তাদেরকে এই ডিগ্রিটা দেওয়া হতো, বিদ্যা স্নাতক। আর যারা শুধুমাত্র ব্রত পালন করেছে তাদেরকে দেওয়া হতো এই যে ব্রত স্নাতক, মানে শুধুমাত্র ব্রত পালন করেছে। আর একটা হচ্ছে বিদ্যা ব্রত স্নাতক, মানে যারা একই সাথে বেদ পাঠ করেছে, অধ্যয়ন করেছে এবং তার পাশাপাশি ব্রতও পালন করেছে, তাহলে সেটা হতো বিদ্যা ব্রত স্নাতক। আচ্ছা, এবং তাহলে এই 3টে দিকে আসতে পারে। ধরুন একটা প্রশ্ন আসলো যে যদি কোনো একজন শিক্ষার্থী শুধুমাত্র বেদ পাঠ করেছে কিন্তু ব্রত পালন করেনি, তাহলে সে কোন ডিগ্রি পেত? বা একজন শিক্ষার্থী সে বেদ পাঠও করেছে আবার ব্রত পালন সবগুলো করেছে, তাহলে সে কোন ডিগ্রি পাবে অ্যাকর্ডিং টু ব্রাহ্মণিক এডুকেশন, মানে ব্রাহ্মণী শিক্ষা মতে?
তাহলে সে বিদ্যাব্রত দুটো হচ্ছে। শুধুমাত্র যদি বেদ অধ্যয়ন করে তাহলে সেটা হচ্ছে বলা হচ্ছে বেদ অধ্যয়ন করা মানে হচ্ছে বিদ্যা স্নাতক। যদি ব্রত পালন করে তাহলে ব্রত স্নাতক, আর যদি দুটোই করে তাহলে যে ডিগ্রিটা পাবে সেটা হচ্ছে বিদ্যা ব্রত স্নাতক। আচ্ছা, এর পাশাপাশি আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, বা এই দুটো জিনিসের কথা বা আমরা অনেক দিন ধরেই শুনি। তো সেই সময়তেও কিন্তু এই দুরকম শিক্ষা দেওয়া হতো, একটা হচ্ছে পরাবিদ্যা, একটা হচ্ছে অপরাবিদ্যা। পরাবিদ্যা মানে কি? পরাবিদ্যা মানে হচ্ছে যে বিদ্যার মাধ্যমে শিক্ষার্থীরা বলা যেতে পারে ভাব জগৎ সম্পর্কে জানবে, তাদের মোক্ষ লাভ হবে। তাহলে সেই ধরনের শিক্ষাগুলো মূলত হচ্ছে পরাবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত। আর অপরাবিদ্যা তাহলে কি? অপরাবিদ্যা হচ্ছে যেগুলো ছাত্রছাত্রীদেরকে বাস্তবিক যে শিক্ষাগুলো দেওয়া হতো সেটাকে বলা হচ্ছে অপরাবিদ্যা। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে এই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় তাদের যে পাঠ ছিল সেই পাঠ্য বিষয়টিকে এক কথায় বলা হতো ষড়বেদাঙ্গ। অনেক সময় প্রশ্ন আসে দেখবেন যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ষড়বেদাঙ্গের মধ্যে এর মধ্যে নিম্নোক্ত কোনটি নয়? তাহলে ষড় মানে কি? ছটা। তাহলে ছটা যে পাঠ্য বিষয় ছিল এই পাঠ্য ছটা বিষয়কে একত্রিত ভাবে বলা হতো ষড়বেদাঙ্গ। কি কি ছিল? ছিল হচ্ছে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। অনেক সময় প্রশ্ন আসে যে এই যে ছটার মধ্যে ধরুন বলা হলো যে একটা চেঞ্জ করে দিল, বলে এর মধ্যে কোনটি ষড়বেদাঙ্গর অন্তর্ভুক্ত ছিল না? তাহলে আবার বলছি, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত এবং হচ্ছে জ্যোতিষ। তাহলে এই যে ছটা মূল যে বিষয়, এই ছটা কিন্তু ভালো করে পড়তে হবে। তার কারণ হচ্ছে ধরুন এইটা থেকে এরকম দিল যে এর মধ্যে কোনটি ছিল না, তাহলে সেই জায়গাটা একটুখানি ভালো করে দেখতে হবে। আচ্ছা, তারপরে যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে যে গুরুগৃহে পাঠ সমাপ্তির পর যে সমস্ত শিক্ষার্থীরা তাদের বাড়ি এসে স্বগৃহে তারা সংসার জীবনযাপন করতো তাদেরকে কি বলা হতো? মনে রাখবেন যে সেই সময় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যদি একজন শিক্ষার্থী তার সমস্ত পাঠ সমাপ্তি হওয়ার পর সে যখন তার নিজ স্বগৃহে ফিরে এসে সে সংসার জীবনযাপন করে তাকে বলা হতো উপকুরবান। আর যদি সে গুরুগৃহেই থেকে যেত এবং গুরুগৃহে থেকে সেখানে বিভিন্ন পাঠশালা বা গুরুকুলে পড়ানো শুরু করতেন বা এরকম কিছু করতেন, তাহলে সেই অনুষ্ঠান মানে সেই যে পদটা সেটাকে আমরা বলতাম যে নৈষ্ঠিক। তাহলে উপকুরবান কি? উপকুরবান মানে হচ্ছে যে পাঠ সমাপ্তির পর নিজে স্বগৃহে প্রবেশ করে এবং সংসার জীবনযাপন এরকম কিছু করছেন সেটা। আর নৈষ্ঠিক মানে হচ্ছে গুরুগৃহেই যখন থেকে যেতেন তারপরে সেখানেই যখন পাঠদান করতেন বা কিছু, তাহলে সেটাকে আমরা বলবো যে নৈষ্ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে ব্রাহ্মণিক সিস্টেম থেকে দেখলে মোটামুটি এইগুলো থেকে প্রশ্ন আসে যেগুলো আমি একটু আলোচনা করলাম। এরপর আসি আমাদের হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। তো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এরও আবার একটা বয়স সীমা আছে। যেমন আমরা পড়লাম যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা 8, 11, 12, কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ওরকম আলাদা করে কোনো পৃথক ব্যাপার ছিল না। যেহেতু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা দেখো দেখুন যে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরকম ভাবে বর্ণ বিশ্লেষণ করে শিক্ষার আলোতে নিয়ে আসা হতো, কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এরকম কোনো বর্ণ বিদ্বেষ বা বর্ণ বিশ্লেষণ কোনো কিছু ছিল না। এটা ছিল গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, অতএব এখানে সবাই শিক্ষায় সুযোগ পেত। অতএব সকলের জন্য প্রবেশ সীমা ছিল 8 বছর। আচ্ছা, তারপরে ঠিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মতো এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা যে শুরু হতো, যেমন আমরা ব্রাহ্মণ্যতে পড়লাম উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের ফর্মাল এডুকেশন হতো, ঠিক তেমনি 8 বছর বয়সে মানে যে অনুষ্ঠানে শুরু হতো সেটাকে বলা হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবজ্জা। প্রবজ্জা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের শিক্ষা শুরু হতো। এবং ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যেমন পড়লাম যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী সে তার আহ বলা যেতে পারে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিজ লাভ করতেন বা তাকে বলা হতো দ্বিজ শিক্ষার্থীকে। ঠিক তেমনি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাতেও বলা হতো তাকে শ্রমণ। আচ্ছা, এদেরও ঠিক একই রকম 12 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারবে, মানে 20 বছর পড়াশোনা শেষ করে তারা এখান থেকে মানে বেরোতে পারবে। আচ্ছা, ঠিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যেমন আমরা দেখলাম যে তাদের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের শিক্ষা শেষ হতো, যেমন সেটা ছিল সমাবর্তন অনুষ্ঠান। ঠিক বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠান যেটার নাম হচ্ছে উপসম্পদা। উপসম্পদা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পাঠ সমাপ্তি হতো। আচ্ছা, এবার এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় দু রকম বা দু ধরনের ওখানে বলা যেতে পারে যে শিক্ষক বা অধ্যাপক ছিলেন। একটাকে বলা হতো উপাধ্যায়, আর একটাকে বলা হতো কর্মাচার্য বা কর্মাচার্যই বলা হতো। তো
এই দুই ধরনের শিক্ষক কে কি ধরনের শিক্ষা দিত যদি আমরা দেখি, তাহলে দেখবো যে যারা উপাধ্যায় ছিলেন তারা মূলত বিদ্যা বিতরণ করতেন, আর যারা মূলত কর্মাচার্য ছিলেন তারা মূলত ছাত্রছাত্রীদের বিনয় ব্যবহার যে সমস্ত বিষয়গুলো সেইগুলো সম্পর্কে শিক্ষা দিত। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই যে তৎকালীন যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে সংঘ জীবনের কথা, সেই সংঘ জীবনের কথা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি? মনে রাখবেন যে সংঘ জীবনের কথা আমরা মূলত জানতে পারি প্রতিমোক্ষ নামক গ্রন্থ থেকে। আচ্ছা, আর একটা হচ্ছে ত্রিপিটক। অনেক সময় আসে ত্রিপিটকটা কোন ভাষায় লিখিত? এটা মূলত পালি ভাষায় লিখিত, এবং এই ত্রিপিটকের জায়গা থেকে ভেতর থেকে প্রশ্ন আসে যে তিন রকমের যে ত্রিপিটক আছে, একটা হচ্ছে বিনয় পিটক, একটা হচ্ছে সুত্ত পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। আচ্ছা, এই তিনটের আলোচনার বিষয়বস্তু কি? যেটা বিনয় পিটক তার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানে এই যে মনেস্টিক যে কমিউনিটি ছিল সেই কমিউনিটিতে রুলস এবং রেগুলেশন কি কি হবে সেইগুলো ছিল বিনয় পিটকের অন্তর্ভুক্ত। মানে বিনয় পিটকে শুধুমাত্র লেখা ছিল যে সংঘ জীবনে মনেস্টিক কমিউনিটির মধ্যে থাকতে গেলে কি কি রুলস এবং রেগুলেশন মেনটেন করতে হবে। সুত্ত পিটকের মধ্যে ছিল যে বুদ্ধার যে টিচিং মেথড গুলো সেইগুলো। আর অভিধম্ম পিটকে ছিল ফিলোসফিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ বুদ্ধিস্ট, এই বিষয়গুলো কিন্তু ছিল। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসে বুদ্ধের অন্যতম শিষ্যা কে কে ছিলেন? তো মনে রাখবেন এটা হচ্ছে থেরি ধর্মাদিনা, এটা। তারপরে অনেক সময় প্রশ্ন আসতে পারে ত্রিশরণ মন্ত্র কি? এটা আপনারা সকলেই জানেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তাহলে এই যে ত্রিশরণ মন্ত্র বা আর্য সত্য থেকে মনে হয় না খুব একটা প্রশ্ন আসবে বলে, তাও আর্য সত্যটা একটু দেখে নিতে পারেন। বা বৌদ্ধদেব যদি আমরা বলি যে গৌতম বুদ্ধের মানে শিক্ষার লক্ষ্য কি ছিল, সেটা। তাহলে ত্রিশরণ মন্ত্র যেটা বলছিলাম, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি বা ধর্মং শরণং গচ্ছামি, সেই জায়গাটা একটুখানি একটু দেখে রাখবেন। তারপরে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল সেই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমরা পড়বো সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তক্ষশিলা। তো এটা নিয়ে আপনাদের প্রশ্ন হতে পারে তক্ষশিলা তো ওই পিরিয়ডটা হয়নি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে তক্ষশিলাটা আমরা ব্রাহ্মণিক পিরিয়ডের মধ্যে ফেলতে পারি। তার কারণ হচ্ছে তক্ষশিলাটা যখন তৈরি হয়েছে তখন সেটা হচ্ছে এই দিকটায় যখন আর্লি বুদ্ধিস্টিক পিরিয়ডটা শুরু হচ্ছে তখন কিন্তু তক্ষশিলা আছে। অতএব আর্লি বুদ্ধিস্টিক মানে কি, বুদ্ধিস্টিক শুরু হচ্ছে, ওইদিকে ব্রাহ্মণিকের শেষটা আছে। তাহলে এটাকে কিন্তু আমরা তক্ষশিলাটা ওই বিশ্ববিদ্যালয়টাকে আমরা ব্রাহ্মণের মধ্যে ফেলতে পারি। তক্ষশিলা কোথায় অবস্থিত? বর্তমানে যদি আমরা দেখি তক্ষশিলা সেটা হচ্ছে রাওয়ালপিন্ডির কাছে 20 মাইল উত্তর পশ্চিম গান্ধার রাজ্য আছে, সেই গান্ধার রাজ্যে অবস্থিত। অনেক সময় প্রশ্ন আসে যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কারা কারা পড়তে পারতেন? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যেহেতু ব্রাহ্মণিক সিস্টেম সেই সময় ছিল, তাহলে ব্রাহ্মণদের কি ছিল? ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরাই পারতো পড়তে, শূদ্ররা তো পারতো না। তাহলে তাদেরও এই পড়াশোনার ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা কিন্তু সুযোগ পেত। অনেক সময় প্রশ্ন আসে যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কত বছর বয়স থেকে পড়তে আসতো, প্রবেশের বয়স সীমা কত ছিল? বলা হতো যে তাদের প্রবেশের বয়সসীমা ছিল 16 বছর, মানে 16 বছর পর বয়সের পর ছাত্রছাত্রীরা তক্ষশিলাতে ভর্তি হতে পারত। আচ্ছা, তারপর হচ্ছে এদের কত বছর পর্যন্ত সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষা লাভ করতে পারতো। তা মনে রাখবেন যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে 8 বছর পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা লাভ করতে পারতো। নেক্সট হচ্ছে অনেক সময় প্রশ্ন আসতে পারে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের যারা কৃতী ছাত্র ছিলেন, কৃতী ছাত্রদের নাম কি ছিল? মনে রাখবেন যে সে সময় যারা কৃতী ছাত্রগণ ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রসেনজিৎ, তারপরে ছিলেন জীবক, তারপরে ছিলেন পাণিনি, তারপরে ছিলেন কৌটিল্য, এটা। আর এরপর যদি আমরা দেখি সেটা যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কেন সেই সময় বিখ্যাত। বলা হতো যে ধরো আমরা যেমন এখন বিভিন্ন রকম দেখি না যে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে আয়ুর্বেদ চর্চা করে এরকম কিছু করে, তো সেই সময় এই যে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে বা আয়ুর্বেদিক চর্চার ক্ষেত্রে কিন্তু মানে তখনকার সময় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বেশ ভালো মানের ছিল। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়।
এবং এইটা হচ্ছে মূলত আমাদের যে বুদ্ধিস্টিক পিরিয়ডের একটা অন্যতম সেরা ইউনিভার্সিটি এই নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বলা হয় যে বর্তমান যে পাটনা পাটনা হচ্ছে তোমার পাটনা এর মধ্যে জেলার মধ্যে বিহারের কাছে, মানে বিহার আমাদের রাজ্য, বিহার রাজ্যে পাটনা জেলায় অবস্থিত। এবং এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল মূলত বলা হয় মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা নাগার্জুন। তিনি কিন্তু প্রথম এই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। আবার এটাও আসে যে মানে কোন রাজার সময় থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় তার উন্নতির সূচনা করেন। মনে রাখবেন, প্রথম কুমারগুপ্তর সময় থেকে কিন্তু নালন্দা তার উন্নতির সূচনা হয়। এবার অনেক সময় প্রশ্ন আসতে পারে, নালন্দায় মোট কতগুলি হলঘর ছিল? নালন্দায় মোট 7টি হলঘর ছিল এবং মোট বলা যেতে পারে ছাত্রাবাস ছিল টোটাল 12, মানে 12। এবং বলা যেতে পারে যে নালন্দায় শিক্ষার্থীর সংখ্যা 1000, মানে ছাত্রাবাসে থাকার জন্য 1000 জন শিক্ষার্থী থাকতে পারতো এবং 100 জন শিক্ষক থাকার ব্যবস্থা ছিল। ছাত্র সংখ্যা অনেক বেশি ছিল, মানে বলা হয় যে 20,000 বা তার বেশি ছিল। অনেক সময় আসে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের 2 জন বিদেশি ছাত্রের নাম বলো, বা এর মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র ছিলেন? মনে রাখবেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম 2 বিদেশি ছাত্র হচ্ছে তাও সিং এবং তাও নিন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। যেহেতু নালন্দা বিশ্ববিদ্যালয়ে সেই লাইব্রেরি এতটাই বিখ্যাত ছিল যে তৎকালীন সময় বলা হতো যে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হতো। এবং এই যে লাইব্রেরি ছিল, 3টে মোট লাইব্রেরি ছিল। 3টের নাম কি ছিল? রত্নসাগর, রত্নরঞ্জ আর রত্নদধি। এই 3টে লাইব্রেরির মধ্যে সব থেকে বড় লাইব্রেরি ছিল রত্নদধি। এবং তার যে বলা হচ্ছে যে সেটা সব থেকে বড় কেন? এটা হচ্ছে সর্বোচ্চ 9 তলার লাইব্রেরি ছিল। তাহলে ভাবা যায় যে এখন আমরা এক একটা সেন্ট্রাল লাইব্রেরিতে যদি দেখি ইউনিভার্সিটি গুলোতে হয়তো 2 তলা বা 3 তলা লাইব্রেরি, সেই সময় দাঁড়িয়ে 9 তলার লাইব্রেরি একটা হাইয়েস্ট, আরো 2টো লাইব্রেরি। এবং সেই সময় এই যে 3টে লাইব্রেরিকে নিয়ে বলা হতো ধর্মগঞ্জ। ঠিক আছে? আচ্ছা, এবং সেই সময় যারা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন, আচার্যের 2জন সহযোগী থাকতেন সব সময়। তো আচার্যের সহযোগীর কি নাম ছিল? একটা হচ্ছে আচার্যর যে 2 ধরনের পোস্ট ছিল, যেমন আমাদের এখানে দেখি যে ভিসি মানে চ্যান্সেলর থাকেন, মানে আচার্য, তারপর তার কিছু বলা যেতে পারে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে। তারপরে যদি আমরা দেখি যে ভিসির আবার কিছু মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। সেই সময় আচার্যের 2 ধরনের সহযোগী ছিলেন। একজনকে বলা হতো কর্মদান, আর একজনকে বলা হতো স্থবির। এই কর্মদান মানে কি? কর্মদান মানে হচ্ছে যিনি আর কি মূলত কারিকুলার আসপেক্টস গুলো দেখতেন, মানে পড়াশোনার পাঠ এই সমস্ত বিষয় সম্পর্কিত বিষয়গুলো যারা দেখতেন আচার্যের সাথে থেকে, তাদেরকে বলা হতো কর্মদান। আর যারা হচ্ছে বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন কি হবে, বিশ্ববিদ্যালয়ের নন কারিকুলার আসপেক্টস যেগুলো রয়েছে সেগুলো কি কি হবে, সেইগুলো হচ্ছে স্থবিররা মূলত দেখতেন। তাহলে এরা ছিলেন হচ্ছে মূলত 2 রকম সহযোগী। একটা হচ্ছে কর্মদান, কর্মদান মানে হচ্ছে যারা কারিকুলার আসপেক্টস গুলো দেখতেন, আর স্থবির মানে হচ্ছে যারা ডিসিপ্লিন বা নন কারিকুলার যে আসপেক্টস গুলো ছিল সেইগুলো দেখতেন। এবং সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে বিখ্যাত বিখ্যাত শিক্ষক অধ্যাপক ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শিলভদ্র, ধর্মপাল, নাগার্জুন, আর্যদেব। অনেক সময় প্রশ্ন আসে যে 4জন বা 5জনের নাম দিলে বলে এর মধ্যে কে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক ছিলেন, বা এর মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নয়, এরকম ধরনের কিন্তু প্রশ্ন অনেক সময় আসে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমরা সকলে জানি যে দ্বাদশ শতাব্দীতে এসে এই নালন্দা বিশ্ববিদ্যালয়, বা তোমরা যদি দেখো যে তৎকালীন যে যে সমস্ত নালন্দা বা ইয়েটা সেই জায়গাগুলো বা বুদ্ধিস্টদের বিভিন্ন রকম মনেস্ট্রি গুলো সেগুলোকে ধ্বংস করে দেওয়া হলো। এবং সেই ধ্বংস কে করেছিল? ধ্বংস করেছিল হচ্ছে মোহাম্মদ ঘুরির অন্যতম সেনাপতি বখতিয়ার খলজি। তিনি কিন্তু নালন্দাকে ধ্বংস করে দেন। এবং সেই নালন্দা যদি আজকে থাকতো, তাহলে হয়তো আমাদের দেশের যে বলা যেতে পারে এডুকেশন স্ট্রাকচারটা হয়তো অন্যরকম হতো। এডুকেশন যে জায়গাটা সেটা তো অন্য লেভেলে পৌঁছে যেত। কিন্তু যেহেতু অতটা ধ্বংস করে ফেললো, ভাবো একটা লাইব্রেরি এতগুলো সবকিছু, কত কত পুঁথি ছিল সেগুলো নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সেই কারণে আর কি মানে বলা যেতে পারে যে এদের করুণ অবস্থা তৈরি হলো।
এরপর হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বলা হয় যে আমরা একটা গ্রন্থ থেকে এই জানতে পারি, সেটা হচ্ছে ট্যাঙ্গুর থেকে এই বিক্রমশিলার কথা জানতে পারি, ট্যাঙ্গুর। আচ্ছা, এবং এটা কোথায় অবস্থিত? এটা মূলত হচ্ছে ওই নালন্দার কাছাকাছি এবং ভাগলপুরের কাছে এটা অবস্থিত। অনেক সময় প্রশ্ন আসে যে বিক্রমশিলা এই যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কে প্রতিষ্ঠা করেন, এবং বলা হয় যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র ধর্মপাল। তাহলে কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপালের পুত্র ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অনেক সময় প্রশ্ন আসে যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত টোটাল কতগুলি মহাবিদ্যালয় ছিল? মহাবিদ্যালয় মানে আমরা জানি যে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে কিছু অ্যাফিলিয়েটেড কলেজ থাকে। যেমন ধরুন আমরা যদি দেখি ক্যালকাটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি, তার আন্ডারে কতগুলো অ্যাফিলিয়েটেড কলেজ আছে, যেমন কল্যাণীর আন্ডারে কতগুলো কলেজ, যাদবপুরের আন্ডারে কিছু কলেজ নেই ওটা। তারপরে যদি আমরা বিদ্যাসাগরের আন্ডারে দেখি সেখানে কলেজ আছে। তো সেই সময় বলা হতো যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত টোটাল 6টি মহাবিদ্যালয় ছিল, এবং সে সময় 141 জন অধ্যাপক বিক্রমশিলাতে তারা পড়াতেন, এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন অতীশ দীপঙ্কর। অনেক সময় আসে অতীশ দীপঙ্করকে নিয়ে প্রশ্ন আসে যে অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক ছিলেন? মনে রাখবেন, অতীশ দীপঙ্কর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক ছিলেন। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে মুসলিম এডুকেশন, যেটা আমরা মিডিয়েভাল পিরিয়ডে শুরু হচ্ছে, যেহেতু আমাদের দেখুন যে ব্রাহ্মণিক, বুদ্ধিস্ট, তারপরে শুরু হচ্ছে ইসলামিক এডুকেশন বা মিডিয়েভাল পিরিয়ডটাকে আমরা বলছি। তাহলে এই যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় দেখলাম যে শিক্ষা শুরুর একটা নাম, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর একটা নাম, ঠিক সেরকমই ইসলামিক যে শিক্ষা শুরু হচ্ছে সেই ইসলামিক শিক্ষার মানে মধ্যেও যে শিক্ষাটা শুরু হয় সেটা 4 বছর 4 মাস 4 দিনে বিসমিল্লাহ নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুসলিম শিক্ষা শুরু হতো। তাহলে মনে রাখবেন যে প্রত্যেকটা শিক্ষার্থীর শিক্ষা 4 বছর 4 মাস 4 দিনে বিসমিল্লাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের শিক্ষা শুরু হতো। এবং সেই সময় দু ধরনের প্রতিষ্ঠান ছিল, একটা ছিল মক্তব এবং অন্যটি ছিল মাদ্রাসা। মক্তবটা কি? মক্তব হচ্ছে মুসলিম শিক্ষার জন্য একটা প্রাথমিক প্রতিষ্ঠান, মানে যেখানে মুসলিম শিক্ষার্থীরা বলা যেতে পারে যে সেই সময় তাদের মানে শিক্ষার জন্য একটা প্রাথমিক প্রতিষ্ঠান যেটা হচ্ছে মক্তব, এবং যেটা মানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা বা আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা বা তার পরবর্তী শিক্ষার জন্য বলা হয় যে মাদ্রাসা। ঠিক আছে? এবং সে সময় বলা হয় যে মক্তব বা মাদ্রাসাগুলিতে ফরাসি ভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হতো, কিন্তু আরবি কিন্তু অবশ্যই ছিল তাদের পাঠ্য বিষয়, এবং উচ্চশিক্ষাও সে সময় মানে যদি আমরা দেখি যে মিডিয়েভাল পিরিয়ডে সে সময় আরবিতেই দেওয়া হতো, এবং এদেরও ওই উচ্চশিক্ষা লাভের জন্য 12 বছর সময় তাকে কাটাতে হতো। আচ্ছা, এবং অনেক সময় প্রশ্ন আসে যে মক্তব শব্দটি কোন শব্দ থেকে এসেছে? মনে রাখবেন যে মক্তব শব্দটি এসেছে আরবি শব্দ কুতুব থেকে। এবং বেসিক্যালি কুতুবের অর্থ হচ্ছে যেখানে না শিক্ষার্থীরা ওই লিখন পঠন গুলো শেখে সেই জায়গাটা। আবার অনেক সময় আসে যে মাদ্রাসা, এই মাদ্রাসা শব্দটির অর্থ কি? এটা বলা হয় যে মাদ্রাসা আবার এসছে আরবি শব্দ দার্স শব্দ থেকে। এটাও আর কি মূলত বলা যেতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠান যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা শিখতে পারবে। আচ্ছা, আবার অনেক সময় প্রশ্ন আসে যে যেমন ধরো আমাদের ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বলছি যে গুরু, তা সেই সময় যাদের কাছে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করতো তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো বেসিক্যালি আখিঞ্জি। আখিঞ্জির কাছে তারা পড়াশোনা করতো বা প্রাইভেট টিউটর হিসেবে ট্রিট করা হতো আখিঞ্জিকে। আচ্ছা, আমরা যেমন দেখলাম যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় 3 রকমের ডিগ্রি প্রদান করা হতো, মানে একটা হচ্ছে বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক এবং বিদ্যা ব্রত স্নাতক। ঠিক সেই রকমই বলা হচ্ছে যে এই যে মুসলিম যে এডুকেশন, সেই মুসলিম এডুকেশনেও কিন্তু 3 রকমের ডিগ্রি প্রদান করা হতো। একটা হচ্ছে আলিম, একটা হচ্ছে ফাজিল এবং একটা হচ্ছে কাবিল। আলিম মানে কি? যে সমস্ত শিক্ষার্থীরা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করেছে তাদেরকে আলিম ডিগ্রি দেওয়া হতো, মানে যে সমস্ত শিক্ষার্থীরা ধর্মের ক্ষেত্রে পারদর্শিতা বা জ্ঞান অর্জন করেছে তাদেরকে আলিম ডিগ্রি দেওয়া হতো। আর যারা হচ্ছে যুক্তিবিদ্যার ক্ষেত্রে জ্ঞান অর্জন করেছে বা বলা যেতে পারে যে বিশেষ জ্ঞান লাভ করেছে তাদেরকে বলা হতো ফাজিল। আর যারা হচ্ছে সাহিত্য বিষয়ে জ্ঞান অর্জন করেছে বা পারদর্শিতা লাভ করেছে তাদেরকে বলা হতো কাবিল। ঠিক আছে? তাহলে অনেক সময় আসে আলিম, ফাজিল, কাবিল। আলিম মানে হচ্ছে যারা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করেছে,
আর ফাজিল মানে যারা যুক্তিবিদ্যায় জ্ঞান অর্জন করেছে, কাবিল মানে যারা সাহিত্য বিষয়ে বেশি পারদর্শী। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আবুল ফজল রচিত দুটি গ্রন্থের নাম বলো। আবুল ফজল রচিত দুটি গ্রন্থের নাম আকবরনামা এবং আইন-ই আকবরী। এটা মনে রাখবেন। আবুল ফজল রচিত দুটি গ্রন্থ হলো, একটা হচ্ছে আকবরনামা এবং অন্যটি হচ্ছে আইন-ই আকবরী। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসে যে মুসলিম যুগে যারা বিদুষী নারী ছিল তাদের নাম, যেমন সুলতানা রিজিয়া, তারপরে বাবরের কন্যা গুলবদন বেগম ছিলেন, জেবুন্নিসা ছিলেন, সালিমা সুলতানা ছিলেন এবং এ সমস্ত। আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে গুলবদন বেগম, হ্যাঁ, এটা কি রচনা করেছিলেন এবং খুব পপুলার সে সময় ছিলেন। মনে রাখবেন যে গুলবদন বেগম ছিল হুমায়ুন নামার রচনা বা রচয়িতা। মানে অনেক সময় প্রশ্ন আসে এবং বিভিন্ন ইয়েতে ত্রিপুরা এসএসসি তে বা প্রিভিয়াস যে সমস্ত প্রশ্নগুলো যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে এই জায়গাটা এসেছে। আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে ইসলামিক আহ, যে জায়গাটা সেখান থেকে, যে সেই সময় জানানা স্কুল, এই জানানা স্কুলটা আর কি কে করেছিলেন? মনে রাখবেন যে জানানা স্কুল সে সময় আকবর তৈরি করেছিলেন। তারপরে বলা হতো যে সে সময় বিশেষ করে মেয়েরা, তো তাদেরকে তো বাইরে বিভিন্ন মক্তব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হতো না, তো তাদের জন্য বাড়িতেই আর কি শিক্ষার ব্যবস্থা করা হতো, অন্দরমহলের শিক্ষা। সেই শিক্ষাটাকে তাকে কি বলা হতো? তো এটাও আসে। তো এটা হচ্ছে উলেমা। ঠিক আছে? তো এই যা মোটামুটি বললাম, এই জায়গাগুলো একটুখানি দেখবেন। এবং এই জায়গাটা মোটামুটি আমি যেটা বললাম যে ব্রাহ্মণিক সিস্টেম, বুদ্ধিস্ট সিস্টেম এবং আমাদের যে ইসলামিক এডুকেশন সিস্টেমটা, সেই জায়গাগুলোতে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের এসএলএসটি তে, তারপরে যদি আমরা দেখি যে এন্ট্রান্সে বিভিন্ন 11-12 এর যে সমস্ত ইয়ারের কোয়েশ্চেন গুলো, মোটামুটি এই জায়গাগুলো থেকে এসছে বলে আমি মোটামুটি এই জায়গাগুলোকে ধরে ধরেই আলোচনা করলাম। এর পরের দিন আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স এরার মধ্যে যেগুলো রয়েছে, মানে শ্রীরামপুর মিশন থেকে শুরু করে একদম মেকলে মিনিট, উডের ডেসপ্যাচ, স্যাডলার কমিশন, ওয়ার্থা, সার্জেন্ট রিপোর্ট পর্যন্ত আমরা পরের দিন আলোচনা করব। ধন্যবাদ।